আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ফিলিস্তিন প্রশ্নে যুগে যুগে মার্কিন প্রেসিডেন্টরা ইসরায়েলকে একতরফা সমর্থন ও রক্ষা করার নীতি গ্রহণ করে এলেও এবার বেশ চাপের মুখে আছে বাইডেন সরকার। ইসরায়েল আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্টের পুরনো সুরে এখন তেমন একটা সুবিধা মিলছে না। এমনকি দলের ভেতরও বেশ বেকায়দায় আছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর অন্যতম প্রধান কারণ প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ফিলিস্তিনের ওপর ভয়াবহ হামলা অব্যাহত রাখার পরও নেতানিয়াহু সরকারকে অন্ধের মতো একতরফা সমর্থন দিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচক তিনি। আসুন জেনে নেই একজন ইহুদি হয়েও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে অবস্থান নেওয়া কে এই বার্নি স্যান্ডার্স। প্রতিবেদনটি তৈরি করেছেন মারুফ চৌধুরী। প্রকৃত নাম বার্নার্ড স্যান্ডার্স। 1941 সালের 8 সেপ্টেম্বর নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সদস্য বা সিনেটর। গণমাধ্যমে তিনি বার্নি স্যান্ডার্স নামেই বেশি পরিচিত। তিনি 2006 সালে ভারমন্ট অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে প্রথমবার নির্বাচিত হন। এরপর 2012 ও 2016 সালে আরও দুইবার পুনর্নির্বাচিত হন। উচ্চশিক্ষার্থে তিনি ব্রুকলিন কলেজে পড়াশোনা করেন এবং পরে 1964 সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ছাত্রাবস্থায় তিনি মার্কিন নাগরিক অধিকার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। 1968 সালে তিনি ভারমন্ট অঙ্গরাজ্যে বাস শুরু করেন এবং সেখানে 1970-এর দশকে বেশ কয়েকবার তৃতীয় দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন, কিন্তু সেই যাত্রায় সফল হননি তিনি। 1981 সালে তিনি ভারমন্টের বৃহত্তম শহর বার্লিংটনের নগরপাল বা মেয়র নির্বাচিত হন এবং এরপরই একই পদে 1989 সাল পর্যন্ত আরও 3 বার নির্বাচিত হন। এরপর তিনি 1990 থেকে 2006 সাল পর্যন্ত দীর্ঘ 16 বছর যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ তথা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য ছিলেন। দলীয় দৃষ্টিকোণ থেকে বার্নি স্যান্ডার্স একজন নির্দলীয় স্বাধীন সাংসদ, অর্থাৎ কোনো দলের অনুগত নন। তিনি মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে কাজ করা নির্দলীয় সাংসদ। তবে কর্মক্ষেত্রে তিনি প্রায়শই সিনেটের ডেমোক্রেটিক পার্টির সংসদীয় দলের সঙ্গে একত্রে কাজ করেন। এমনকি 2015 থেকে 16 সালে তিনি ডেমোক্রেটিক পার্টির সদস্য ছিলেন। দু সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন পর্বে অংশগ্রহণ করেন এবং সেখানে নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে উপস্থাপন করেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়নের অভ্যন্তরীণ প্রাইমারি নির্বাচনে তিনি আশাতীত সাফল্য অর্জন করেন। বিশেষ করে তরুণ ভোটার শ্রেণী ও শ্রমিক শ্রেণীর ভোটারদের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি ডেমোক্রেটিক পার্টির প্রায় 43% ডেলিগেট বা প্রতিনিধির ভোট অর্জন করেন। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়নের দৌড়ে হিলারি ক্লিন্টনের কাছে হার স্বীকার করেন। হিলারি 55% ডেলিগেটের ভোট অর্জন করেছিলেন। 2016 সালে বার্নি স্যান্ডার্সের নির্বাচনী কর্মকাণ্ড বেশ কয়েকটি কারণে দৃষ্টি আকর্ষণ করে। তিনি তার নির্বাচনী তহবিল গঠনের ক্ষেত্রে বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান তথা কর্পোরেশন, আর্থিক সংগঠন যেমন ব্যাংক এবং যে কোনো ধরনের সুপার প্যাক বা অতিরিক্ত নির্বাচনী তহবিল গঠনকারী রাজনৈতিক কর্মকাণ্ডমূলক সমিতির কাছ থেকে সব ধরনের বড় অঙ্কের টাকার অনুদান প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন যে তার নির্বাচনী প্রচারণা কর্মকাণ্ড একটি রাজনৈতিক বিপ্লব শুরু করেছে, যেখানে বিশাল অঙ্কের অনুদানের টাকা উপঢৌকন দিয়ে রাজনীতিবিদদের কাছ থেকে বিশেষ সুবিধা আদায় করার স্থান নেই। শ্রমিকের অধিকার বৃদ্ধি এবং মার্কিন সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করাই বার্নি স্যান্ডার্সের লক্ষ্য। তিনি জনগণের করের টাকায় চালিত ও সরকারের মাধ্যমে নিয়ন্ত্রিত একটিমাত্র সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সন্তান জন্মদানজনিত কারণে মাতাপিতার বেতন সহ ছুটিভোগের ব্যবস্থা এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে উচ্চশিক্ষা প্রদানের ব্যবস্থা প্রণয়নের জন্য একজন সরব বক্তা। বৈদেশিক নীতির ক্ষেত্রে স্যান্ডার্স সামরিক খরচ কমানোর পক্ষে। কূটনৈতিক আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তিগুলো নিয়ে আলোচনার সময় শ্রমিকদের অধিকার ও পরিবেশের উপর বাণিজ্যের নেতিবাচক প্রভাব বিবেচনায় নেওয়ার পক্ষপাতী।
বার্নি স্যান্ডার্স 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আবারও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার লক্ষ্যে দলের অভ্যন্তরীণ প্রাইমারি নির্বাচনে অংশ নেন, কিন্তু সেখানে তিনি হেরে যান জো বাইডেনের কাছে। বার্নি স্যান্ডার্স একজন ইহুদি। ইসরায়েলি দৈনিক হারেটসের তথ্য মতে তার তারুণ্যের কিছুটা সময় কেটেছে ইসরায়েলে। 1963 সালে হাইফার কাছে ইসরায়েলি কিবুৎজ শার হামাকিমে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন তিনি। ইসরায়েলে ঐতিহ্যগতভাবে কৃষির ওপর ভিত্তি করে গঠিত বসতি হচ্ছে কিবুৎজ। সেখান থেকেই বার্নির রাজনীতির পাঠ শুরু। কিবুৎসে তিনি মাঠে কাজ করেছেন, অন্যদের সঙ্গে আপেল ও নাশপাতি চাষ করেছেন। কিবুৎসে পরিচালিত সামাজিক গণতান্ত্রিক আদর্শ থেকে এ সময় রাজনীতির দীক্ষা নেন তিনি। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক নিবন্ধে ভারমন্ট অঙ্গরাজ্যের এই সিনেটর বলেন, ইসরায়েল বা যে কোনো দেশেরই আত্মরক্ষা বা জনগণের সুরক্ষা দেওয়ার অধিকার রয়েছে। এই বিষয় নিয়ে কেউ তো তর্ক করছে না, কিন্তু বছরের পর বছর ধরে শুধু ইসরায়েলের পক্ষেই কথা বলা হবে কেন? কখনো তো এমন প্রশ্ন শোনা যায় না যে ফিলিস্তিনি জনগণের অধিকারগুলো কি? যখন ইসরায়েলের ওপর পাল্টা রকেট হামলা আসে, শুধু তখনই আমরা ফিলিস্তিনের সহিংস আচরণ নিয়ে প্রশ্ন তুলি। এমনটা কেন হবে? তিনি বলেন, জেরুজালেমের শেখ জাররাহ অঞ্চলে ফিলিস্তিনি পরিবারগুলো বহু বছর ধরে উচ্ছেদ হওয়ার ভয় নিয়ে বসবাস করছে। জোরপূর্বক বাস্তুচ্যুত করার সুবিধার্থে তৈরি একটি আইনি ব্যবস্থার মধ্যে তাদেরকে রাখা হয়েছে এবং সম্প্রতি উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা তাদের উচ্ছেদ করার প্রচেষ্টা আরও তীব্র করেছে। গাজার জনসংখ্যা প্রায় 20 লাখ এবং তরুণ জনগোষ্ঠীর 70% বেকার। তাদের ভবিষ্যৎ প্রায় অন্ধকার। বাস্তবতা হলো, ইসরায়েল ও ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের একক কর্তৃত্ববাদী শাসন চলছে এবং শান্তি ও ন্যায় বিচারের পরিবর্তে তারা বৈষম্যমূলক অগণতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চলছে। তিনি আরও বলেন, এটা হতবাক হওয়ার মতো এবং দুঃখজনক ঘটনা যে যেসব বর্ণবাদী জনতা জেরুজালেমের রাস্তায় ফিলিস্তিনের উপর হামলা করে, তাদের এখন নেসেটো অর্থাৎ ইসরায়েলের আইনসভায়ও প্রতিনিধিত্ব রয়েছে। বার্নি স্যান্ডার্স স্পষ্টভাবে বলেন, ইসরায়েলকে প্রতি বছর যুক্তরাষ্ট্র যেখানে প্রায় $400 কোটি সাহায্য দেয়, সেখানে নেতানিয়াহুর সরকার এবং তার অগণতান্ত্রিক ও বর্ণবাদী আচরণকে আমরা সমর্থন দিতে যেতে পারি না। আমাদের অবশ্যই পরিবর্তন আনতে হবে এবং একটি নিরপেক্ষ পন্থা ধারণ করতে হবে যা নাগরিক সুরক্ষার প্রশ্নে আন্তর্জাতিক আইনকে সমর্থন করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য মানবাধিকার লঙ্ঘনে সমর্থন দেয় না, এই বিষয়টি প্রতিষ্ঠিত করতে হবে। বার্নি স্যান্ডার্স মনে করেন, ইসরায়েলের যেমন শান্তিতে ও নিরাপদে থাকার অধিকার রয়েছে, একই অধিকার রয়েছে ফিলিস্তিনিদেরও। ইসরায়েলি ও ফিলিস্তিনের জন্য সেই ভবিষ্যৎ গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে যে ফিলিস্তিনের অধিকার গুরুত্বপূর্ণ, ফিলিস্তিনিদের জীবনও গুরুত্বপূর্ণ। ইসরায়েলের কাছে $73 কোটি 50 লাখ মূল্যের অত্যাধুনিক অস্ত্র বিক্রি ঠেকাতে সম্প্রতি মার্কিন সিনেটে প্রস্তাব তোলেন বার্নি স্যান্ডার্স। তিনি ওয়াশিংটন পোস্টকে বলেন, যখন যুক্তরাষ্ট্রের তৈরি বোমার মাধ্যমে গাজায় নারী এবং শিশুদের হত্যা করা হচ্ছে, তখন আরও বড় ধরনের একটি অস্ত্র বিক্রির অনুমোদনকে আমরা কোনোভাবেই অনুমতি দিতে পারি না। কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, মার্ক পোকন ও রাশিদা তালিব সহ অন্তত 6 বামপন্থী ডেমোক্রেট স্যান্ডার্সের প্রস্তাবকে সমর্থন করেছেন। এর আগে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অস্ত্র বিক্রি সম্পর্কে অবহিত করা হয়েছিল। তখন ডেমোক্র্যাটসের একটি নতুন প্রজন্ম নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের অব্যাহত এই সমর্থন নিয়ে প্রশ্ন তোলেন। অস্ত্র বিক্রি নিয়ে তারা উদ্বেগ জানান। সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, যাদের উপর ভর করে ইসরায়েল বেপরোয়া, সেই যুক্তরাষ্ট্র এবার তাদেরকে আগের মতো অন্ধ সমর্থন দিতে পারেনি। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান বার্নি স্যান্ডার্সের নেতৃত্বে বাম ও নতুন প্রজন্মের মার্কিন কংগ্রেস সদস্যরা। মূলত এই তৎপরতার কারণে 11 দিনের টানা বর্বরতার পর ইসরায়েল যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।
সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।